Bismillahirrahmanirrahim. I, Lieutenant Colonel Nasir, welcome you all to my today's class, chapter 66 of Billion Loves. Today we'll discuss with the spleen. The chapter discuss about the spleen. So এই চ্যাপ্টারটা আসলে আমরা একটু কম পড়ে থাকি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ডিজিজগুলো আসলে আমরা মেডিসিনে পড়ি, কিন্তু স্প্লিন সার্জারিটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। স্প্লিন সার্জারি প্রিপারেশন, স্প্লিন সার্জারি ইন্ডিকেশন এবং স্প্লিন সার্জারি কমপ্লিকেশন। হ্যাঁ, স্পেশালি স্প্লিন সার্জারির কমপ্লিকেশনটা আমাদেরকে খুব ভালোভাবে ডিটেলস আমাদেরকে পড়তে হবে। সো আমি শুরু করি চ্যাপ্টারটা আজকে, চ্যাপ্টার 66, দ্য স্প্লিন. Our learning objectives is the function of the spleen, the common pathologies involving the spleen, the principal. স্যার হচ্ছে স্লাইড ওপেন হয়নি স্যার, শেয়ার স্ক্রিন দিয়ে স্লাইড ওপেন করুন। আমি স্লাইড ওপেন করেছি, কিন্তু তোমার ওখানে দেখা যাচ্ছে না, তাই তো? স্যার দেখা যাচ্ছে না। শেয়ার স্ক্রিন অন করে স্লাইড ওপেন করুন। শেয়ার স্ক্রিন করেছিলাম, করার পরে যেভাবে আসার সেভাবে আসার কথা ছিল আসলে। আচ্ছা, আমি আবার করি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমি কি বলবো? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিন লাভসের চ্যাপ্টার 66, দি স্প্লিন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু স্প্লিন সার্জারি এর কমপ্লিকেশন যে কোনো পরীক্ষাতেই জিজ্ঞাসা করা হয়, কিন্তু সাধারণ ধারণা হলো যে আমরা এই চ্যাপ্টারটা হয়তো একটু কম পড়ি আমরা, কারণ এটার মূল কারণ হলো এখানে যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই ডিজিজগুলো আমরা সাধারণত মেডিসিনে পড়ে থাকি। সো আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি লেকচার অন চ্যাপ্টার 66, দ্য স্প্লিন। Chapter 66, spleen. Our learning objective is function of the spleen, common pathologies involved in the spleen, principal and potential complication of the splenectomy. আমরা মেইনলি এবং প্রধানত এইটা অর্থাৎ স্প্লিন সার্জারি এবং তার কমপ্লিকেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর যেটা একটা কথা বলে রাখি, দেখা যায় যে অনেক সময় আমি অপারেটিভ অংশগুলো এখান থেকে পরিপূর্ণভাবে আলোচনা করছি না, কারণ যেহেতু আমরা ওটা অপারেটিভ সার্জারি থেকে পড়বো, সেজন্য আমি অপারেশন অংশগুলো যেগুলো এখানে খুব পূর্ণাঙ্গভাবে নাই, সেই ধরনের অপারেশনের স্টেপগুলো, অপারেশনের প্রসিডিউরগুলো আমি আসলে আলোচনা করছি না। আমরা বেলিয়ান লাভস পড়ছি আজকে চ্যাপ্টার 66, দ্য স্প্লিন। অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও প্রথমে আছে আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এন্ড এমব্রায়োলজি। বিশেষ করে যারা পার্ট 1 পরীক্ষা দিবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটা গুরুত্বপূর্ণ এই অর্থে, এখানে যে অ্যানাটমি এবং ফিজিওলজি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আপনি এই অ্যানাটমি ফিজিওলজি গুলো আপনার অ্যানাটমি ফিজিওলজি বই থেকে পড়বেন। এটা হলো একটা ইন্ডেক্সের মতো, যে এই অ্যানাটমি ফিজিওলজি গুলো গুরুত্বপূর্ণ। সো সার্জারির ক্লাস হিসাবে আমি অবশ্যই অ্যানাটমি ফিজিওলজিতে ডিটেলসে যাব না। আমি অল্প কিছু অ্যানাটমি ফিজিওলজি যেটা আমাদের সার্জারি রিলেটেড সেই অংশটা নিয়ে আলোচনা করব, কিন্তু বিশেষ করে যারা পার্ট 1 পরীক্ষা দিবেন তাদেরকে বলছি আবারও, তাদের জন্য কিন্তু এটা পড়ে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো আপনি অন্য আপনার অ্যানাটমি ফিজিওলজি বই থেকে পড়বেন। অ্যানাটমিতে যদি আমরা দেখি, নরমাল স্প্লিনের ওয়েট হলো 75 to 250 গ্রাম। এটা একটা সাইজ দেয়া আছে। এভাবে কখনো আমরা যে কোনো সাইজ একদম এই ফিগারে আমরা মেডিকেল সায়েন্সে বলবো না, একটা রেঞ্জে রেখে বলবো, এটা আমরা সবসময় চেষ্টা করব। আর স্প্লিন থাকে হলো আমাদের লেফট হাইপোকন্ড্রিয়ামে, এবং যেটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো অ্যালং দ্য 10th rib। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক এবং এই রিব ফ্র্যাকচার 8, 9, 10 এই রিব
ফ্র্যাকচার যদি আমাদেরকে কখনো বলা হয় কোনো সিনারিওতে, তখন আমরা বুঝবো যে এখানে আমাদের স্প্লিন ইনজুরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তারপর এটা হলো একটা ছবি অ্যানাটমি অফ দ্য স্প্লিনের। স্প্লিনের লোকেশন আমরা যদি দেখি, এটা আমাদের স্প্লিন। স্প্লিনের লোকেশন হলো এখানে স্টোমাকটা রিমুভ করা হয়েছে, এটা ডায়াফ্রাম, এবং এটা 9th রিব, এটা 10th রিব, যেটা আমরা বলেছিলাম এই ধরনের লোকেশন। আর অবশ্যই ট্রান্সভার্স কোলনের রিলেশনে স্প্লিন থাকে, প্যানক্রিয়াসের রিলেশনে থাকে, দেন স্টোমাকের রিলেশন থাকে। সো আমরা ডিটেলস এই অ্যানাটমিটা তাহলে আমরা অ্যানাটমি বই থেকে আমরা পড়বো, বিশেষ করে আমাদের যাদের পার্ট 1 পরীক্ষা তাদের জন্য। দেন আসি স্প্লিনের ফাংশন, স্প্লিনের কাজ কি। যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়, বিশেষ করে সার্জারি পরীক্ষায়, কারণ কিছু প্রশ্ন করার পরেই হয়তো স্যার জিজ্ঞাসা করবে যে যেহেতু এই কাজগুলো হ্যাম্পার্ড হবে কিনা স্প্লিন সার্জারি করার জন্য। সো সেক্ষেত্রে ফাংশন অফ দ্য স্প্লিন একটা গুরুত্বপূর্ণ, এটা আছে আমাদের সামারি বক্স 66.6 এ। ফাংশন অফ দ্য স্প্লিন এর মধ্যে আছে ইমিউন ফাংশন, ফিল্টার ফাংশন, পিটিং ফাংশন, রিজার্ভার ফাংশন, সাইটোপয়েসিস ফাংশন। আমরা 1 2 3 4 5 এই 5টা টার্ম আমরা মুখস্থ করার চেষ্টা করব। ফাংশন অফ দ্য স্প্লিন কি? ইমিউন ফাংশন, ফিল্টার ফাংশন, পিটিং ফাংশন, রিজার্ভার ফাংশন এন্ড সাইটোপয়েসিস। এবং এটা ডিটেইলস বর্ণনা আছে বেলিয়ান লাভসে যতটুকু আছে। সো আমরা although the spleen was previously thought to be dispensable, অর্থাৎ একসময় ভাবা হতো স্প্লিন ফেলে দিলে তেমন কোনো প্রতিক্রিয়া হয় না, যদি আমি বাংলায় বলি। ইনক্রিজিং নলেজ of its function had lead to a conservative approach for the management of condition involving the spleen. অর্থাৎ একসময় ভাবা হতো যে আমরা স্প্লিন ফেলে দিলে তেমন কিছু হয় না, এটা বডির টনসিলের মতো। আমরা ইএনটিতে টনসিল সার্জারি যেরকম ভাবি ঠিক সেরকমই একটা ব্যাপার, অথবা অ্যাপেন্ডিক্সের মতো। কিন্তু দেখা যাচ্ছে যে যত আমাদের মেডিকেল সায়েন্সে জ্ঞান বাড়ছে, তত দেখা যাচ্ছে যে আমরা নতুন নতুন স্প্লিনের কিছু ফাংশন আমাদেরকে বের হচ্ছে, এবং এই নতুন নতুন যে স্প্লিনের প্রয়োজনীয়তাগুলো আমরা পাচ্ছি, তার উপর ভিত্তি করে স্প্লিনের ডিজিজগুলোর আগে যেখানে সার্জিক্যাল ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হতো, এখন দেখা যাচ্ছে যে সেখানে আমরা স্প্লিন যতটা সম্ভব সেভ করতে পারি কিনা সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করা হচ্ছে। সো আমরা দেখি স্প্লিনের ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো আলাদা আলাদা। যেমন ইমিউন ফাংশন, ইমিউন ফাংশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? স্প্লিনের বডির টি এবং বি লিম্ফোসাইট গুলো স্প্লিন প্রডিউস করছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। আমরা জানছি যে টোটাল টি এবং বি লিম্ফোসাইটের এত থেকে এত পার্সেন্ট, যদি আমাদের পার্সেন্টেজ নাও মনে থাকে তাহলে আমরা এটা মনে রাখবো যে বডির টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট গুলো অনেকটা অংশেই কে প্রডিউস করছে হলো স্প্লিন। দেন ফিল্টার ফাংশন, ফিল্টার ফাংশন কি? স্প্লিনে যে ম্যাক্রোফেজ গুলো আছে সেটা কি করছে? সেলুলার এবং নন সেলুলার ম্যাটেরিয়ালস অফ দ্য ব্লাড, অর্থাৎ ব্লাডের সেলুলার এবং নন সেলুলার ম্যাটেরিয়ালস বা ফরেন বডি যেগুলো আছে, অথবা আমাদের ডেড এবং আমাদের ইনইফেক্টিভ রেড ব্লাড সেল যেগুলো আছে সেগুলোকে সে রিমুভ করছে স্প্লিন। সো এটা হলো স্প্লিনের একটা filtering function. Then আমরা যদি আরেকটু দেখি, iron is removed from the degraded hemoglobin during the red cell breakdown and is returned to the plasma. অর্থাৎ স্প্লিনের আরেকটা কাজ হলো যে আয়রনকে রিমুভ করে এটা আমাদের, আবার আমরা জানি বডিতে আমাদের কি হয়? আয়রন রিসার্কুলেশন হয়, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরিতে আয়রন প্রয়োজন হয়, সেটা আবার আরবিসি যখন ব্রেকডাউন হয় তারপরে সেটা আবার আমরা বডিতে আবার ইউজ করি, এই ধরনের একটা ব্যাপার। সো এই ফিল্টার ফাংশনটা আমাদের স্প্লিনের গুরুত্বপূর্ণ কাজের গুরুত্বপূর্ণ অংশ। দেন পিটিং ফাংশন, পিটিং ফাংশন বলতে আসলে যেটা বলা হচ্ছে যে আমাদের রেড ব্লাড সেলের কিছু পার্টিকুলেট ইনক্লুশন রেড ব্লাড আরবিসি থেকে রিমুভ করা হয়, এবং এই রিমুভ করে আরবিসিটাকে আবার রিপেয়ার করে সেটা আবার সার্কুলেশনে দেওয়া হয়, এটা হলো পিটিং ফাংশন। সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। রিজার্ভার ফাংশন, রিজার্ভার ফাংশন হলো স্প্লিনে অনেক সময় আমাদের কি থাকে? আমাদের ব্লাড ভলিউম, আমাদের কিছু পরিমাণ ব্লাড ভলিউম স্প্লিন রিজার্ভ করে, যেটা যদিও বলা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে এটা ততটা গুরুত্বপূর্ণ না, তারপরও আমরা এটা মনে রাখবো। আর সাইটোপয়েসিস হলো আমরা আগেই দেখেছি যে আমাদের কি হয়? টি এবং বি লিম্ফোসাইট তৈরি করে। এছাড়াও কি তৈরি করে? হেমোপয়েসিস হয়। হ্যাঁ, হেমোপয়েসিস হয়, অর্থাৎ আমাদের ব্লাড সেলগুলো স্প্লিন তৈরি করে। সো আমরা দেখলাম যে স্প্লিনের ফাংশনগুলো কি কি? ইমিউন ফাংশন, ফিল্টার ফাংশন,
পিটিং ফাংশন, রিজার্ভম ফাংশন এবং সাইটোপয়েসিস ফাংশন। সো আমরা এই ফাংশনগুলো জানার চেষ্টা করব এবং আমরা আমাদের ফিজিওলজি বইতে আরো ডিটেইলস এই ফাংশনগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব। তবে এখানে যতটুকু বলা হয়েছে বা আমি যতটুকু বলেছি এতটুকু যদি আপনারা মনে রাখতে পারেন এটা আপনাদের জন্য যথেষ্ট। তারপরে আমরা দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যখন পড়ি তখন ওই চ্যাপ্টারের ওই ডিজিজ বা ওই অর্গানের জন্য প্রযোজ্য ইনভেস্টিগেশন গুলো নিয়ে প্রথমে আলোচনা করা হয়। অ্যানাটমি ফিজিওলজির পরে ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করা হয়। সো স্প্লিনের ক্ষেত্রে স্পেশাল কোনো ইনভেস্টিগেশন নাই, সো এখানে ডিটেইলস কোনো আলোচনা করা হয়নি। আমরা জানি একটা হলো যেহেতু স্প্লিন ব্লাড সেল অবশ্যই কাউন্ট এবং এটা দেখা হয় স্প্লিনের বিভিন্ন ডিজিজের জন্য। এছাড়াও আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান। সিটি স্ক্যান ইজ দ্য ইনভেস্টিগেশন, আলট্রাসোনোগ্রাফি এন্ড সিটি স্ক্যান, এটা হলো দি ইনভেস্টিগেশন অফ দ্য ফর দ্য স্প্লিন। সো এক্ষেত্রে আমরা বেলিয়ান ল্যাবসে দেখবো অনেকগুলো আমাদের সিটি স্ক্যানের ছবি আছে, অনেকগুলো সিটি স্ক্যানের ছবি আছে। আমি আগেই বলেছিলাম যে মেডিকেল সায়েন্সে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা প্রথমে কি নর্মাল অ্যানাটমি পড়ি, নর্মাল ফিজিওলজি পড়ি, দেন আমরা প্যাথোলজি অথবা অ্যাবনর্মাল অ্যানাটমির দিকে আমরা পড়াশোনা করি। সো সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফি যখন আমরা পড়বো, এক্সরে যখন আমরা পড়বো, তখন আমরা প্রথমে নর্মালটা পড়ার চেষ্টা করবো। যদিও এগুলো নর্মাল পড়াশোনা আমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আমি বলবো যে কোনো বইতেই আসলে নাই। সো নর্মালটা আমাকে আলাদা করে জেনে নিতে হবে, আলাদা করে আমাকে পড়ে নিতে হবে। যখন আমি নর্মাল জিনিস চিনবো তখন আমি অ্যাবনর্মাল জিনিস এমনিই বুঝবো। যেমন এখানে যেটা দেয়া আছে, সিটি স্ক্যান দেয়া আছে, মাল্টিপল লো ডেনসিটি এরিয়া ইন দ্য স্প্লিন কনসিডার মাল্টিপল বিনাইন স্প্লিনিক সিস্ট। অর্থাৎ এই যে এগুলোকে কি বলা হচ্ছে, তারা যে টার্মটা ইউজ করেছে সেটা হলো লো ডেনসিটি এরিয়া। এখানে তিনটা টার্ম আমরা সবসময় ইউজ করি। আলট্রাসোনোগ্রাফির জন্য আমরা ব্যবহার করি ইকোজেনেসিটি, বিকজ আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি করি, একটা শব্দ পাঠাই, সেই শব্দকে আবার রিসিভ করে, শব্দ যখন ইকো হয়ে আসে তাকে রিসিভ করে সেইটা দিয়ে আমরা ছবি তৈরি করে তারপর তাকে আমরা অ্যানালাইসিস করি। এ হলো যদি আমি বাংলায় বলি যে আমরা আলট্রাসোনোগ্রাফি প্রিন্সিপাল অফ ওয়ার্কিং প্রিন্সিপাল আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি কিভাবে কাজ করে। আলট্রাসোনোগ্রাফিতে আমরা একটা শব্দ তৈরি করি, সেই শব্দটা বডির মধ্যে যখন ইকো হয়ে ফিরে আসে তখন তা দিয়ে আমরা একটা ছবি তৈরি করি, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি, এটা অ্যানালাইসিস করে যে আমার নর্মালটা কেমন আর অ্যাবনর্মালটা কেমন। একইভাবে সো আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ইকোজেনেসিটি। আমাদের সিটি স্ক্যান অথবা এক্সরে যেহেতু দুটাই রে দিয়ে, রেডিয়েশন দিয়ে তৈরি, এখানে ব্যবহার করা হচ্ছে ডেনসিটি। আর আমাদের এমআরআই তে বলা হচ্ছে ইন্টেন্সিটি। সো এই তিনটা শব্দ আমরা মনে রাখার চেষ্টা করব, ইকোজেনেসিটি, ডেনসিটি এবং ইন্টেন্সিটি। এমআরআই এর জন্য ইন্টেন্সিটি, সিটি স্ক্যানের জন্য ডেনসিটি, আলট্রাসোনোগ্রাফির জন্য ইকোজেনেসিটি। সো আমি আজকে যেহেতু সিটি স্ক্যান পড়ছি আমি ডেনসিটি সম্পর্কে বলি। ডেনসিটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কি, হাইপার, হাইপো এবং আইসো। অর্থাৎ আইসো মানে সমান, হাইপার মানে বেশি, হাইপো মানে কম। আইসোটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়? আইসোটা বডির সাধারণত আমাদের নর্মাল যে সলিড অর্গান আছে সেটার সঙ্গে কম্পেয়ার করা হয়, হ্যাঁ, অথবা ইন্ডিভিজুয়াল অর্গানের সঙ্গে কম্পেয়ার করে যখন আমরা সমান সমান দেখি তখন আমরা তাকে বলি আইসো ডেনসিটি। আর যখন বেশি হয় তখন আমরা বলি হাইপার ডেনসিটি, যখন আমরা কম পাই তখন বলি আমরা হাইপো ডেনসিটি। যেমন আমাদের বোনস কি সিটি স্ক্যানে আমরা বলবো হাইপার ডেন্স শ্যাডো, হ্যাঁ। তারপরে আমরা যদি কম, যেমন যদি আমরা এয়ার পাই কোথাও তাহলে আমরা তাকে বলবো হাইপোডেন্স শ্যাডো, হ্যাঁ। এটাকে আবার রেডিও লুসেন্ট বলে। এটাকে আবার অন্য একটা শব্দ যদি আমরা বলি রেডিও ওপেক এন্ড রেডিও লুসেন্ট। সো আমরা এখানে স্প্লিনে কি দেখছি, স্প্লিনে আমরা যদি স্প্লিন, এটা হলো স্টোমাক, এটা হলো আমাদের লিভার, দেন হলো রিব, মাসেল, স্কিন, এভরিথিং, সবকিছু দেখা যাচ্ছে, আমাদের অ্যাওর্টা, হ্যাঁ। সো আমরা স্প্লিনে কি দেখছি, স্প্লিনকে এটাকে আমরা ডেনসিটির জন্য আইসোডেন্স হিসেবে ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে এই যে ব্ল্যাক যে অংশগুলো দেখা যাচ্ছে এটাকে বলছে লো ডেনসিটি এরিয়া, অর্থাৎ হাইপোডেন্স এরিয়া। হাইপোডেন্স এরিয়া বলতে আমরা তখন কি বুঝছি, আমরা বুঝছি যে নর্মাল যে ডেনসিটি তার চেয়ে কম ডেনসিটির কোনো জিনিস আছে এখানে, হ্যাঁ। সো স্প্লিন নর্মাল ডেনসিটি যেরকম আছে তার চেয়ে কম কি হবে, হয়তো এখানে এয়ার হবে অথবা ফ্লুইড হবে। এয়ার, বাতাস অথবা ফ্লুইড যখন হয় তখন ডেনসিটিটা কম হবে, হ্যাঁ। আর যদি আরো যদি কম্প্যাক্ট বা কঠিন জিনিস হয় তখন ডেনসিটি বাড়বে, যেমন বোনসের মতো। সো এই সিটি স্ক্যান থেকে আমরা দেখছি যে এখানে আমাদের অনেকগুলো
স্মল হাইপোডেন্স শ্যাডো দেখা যাচ্ছে অথবা লো ডেনসিটি এরিয়া দেখা যাচ্ছে, এগুলোকে আমরা জানি, এগুলোকে আসলে এটার মধ্যে ফ্লুইড আছে, সিস্ট। সো দিস ইজ স্প্লিনিক সিস্ট, স্প্লিনিক সিস্টের সিটি স্ক্যান। তারপরে আমরা আসি, এখানেও দেখি আমাদের স্প্লিনটা দেখা যাচ্ছে যে নরমাল না, অনেক হিউজলি এনলার্জ, এবং স্প্লিনটাকে আমি দুভাগ করতে পারছি, এই পাশের ডেন্সিটিটা একরকম, এই পাশের ডেন্সিটিটা একরকম। আমরা দেখছি যে এটা লিভার এরকম, সো এটা আমাদের স্প্লিনের নরমাল ডেন্সিটি। তো আমরা সিটি স্ক্যানে দেখি কি বলছে, কম্পিউটেড tomography scan showing a large pseudocyst involving the spleen. There is a displacement of the stomach medially and the trace of ascitic fluid in the presence of above the liver. এই যে লিভারের উপরে এটা হলো অ্যাসাইটিক ফ্লুইড, আর স্টোমাকটা নরমাল না, দেখা যাচ্ছে যে স্প্লিন যেহেতু এনলার্জ হয়েছে, স্টোমাকটা এক পাশে পুশ হয়ে গেছে। এই যে লার্জ হাইপোডেন্স যেটা, এটা দিয়ে আমরা বুঝি এটার মধ্যে ফ্লুইড আছে। তো ফ্লুইড থাকলে আমরা কি বুঝি, সাধারণত আমরা পেশেন্ট যদি ক্লিনিক্যালি যদি অ্যাবসেসের কোনো ফিচার না থাকে, তাহলে আমরা মনে করি এটা একটা সিস্ট, এটা একটা সিস্ট। সিস্ট আবার সিউডোসিস্ট হতে পারে, ট্রু সিস্ট হতে পারে। সো এটা স্প্লিনের জন্য এটা একটা স্প্লিনের সিউডোসিস্ট। দেন আমরা যদি এই ছবিটাতে আসি, ফিগার হলো 66.6, কম্পিউটার এখানে আবার আমাদের দেখা যাচ্ছে কিডনি দেখা যাচ্ছে, এখানে আমাদের লিভারের মধ্যে আবার এখানে একটা আমাদের সিস্ট দেখা যাচ্ছে। ওকে, আর এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা সেম ডেনসিটি যদি ধরি, এটা হলো সেম ডেনসিটি, তাহলে এখানে আমাদের একটা হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে। ওকে, এখন আমি ডেসক্রিপশনটা পড়ি। কম্পিউটার tomography scan showing a splenic infarct in the patient of splenomegaly and hypersplenism secondary to portal hypertension and portal vein thrombosis. অর্থাৎ এখানে প্রথমেই আমাদের দেখা যাচ্ছে যে স্প্লিনটা অনেক বড়, আর যেখানে হাইপারস্প্লিনিজম বলা হয়েছে এটা একটা ক্লিনিক্যাল সিম্পটমস। সো ক্লিনিক্যালি এই পেশেন্টের হাইপারস্প্লিনিজমের ফাংশন আছে, আর স্প্লেনোমেগালি হয়তো আমরা ক্লিনিক্যালি পেয়েছি অথবা সিটি স্ক্যানে দেখছি আমাদের স্প্লিন অনেক বেশি হিউজলি এনলার্জ, এবং এখানে যে আমাদের হাইপোডেন্স এরিয়াটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা বুঝছি যে আমাদের এখানে কি হয়েছে, স্প্লিনের ব্লাড সাপ্লাই কমে গিয়েছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কোনটা সিস্ট, কোনটা ইনফাক্ট এরিয়া, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী তখন আমরা এগুলো আসলে যখন আমরা দেখব, পেশেন্ট সহ যখন আমরা দেখব, তখন আমরা হয়তোবা আমরা বুঝে যাব। কিন্তু আমাকে যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জিজ্ঞাসা করে এই ধরনের একটা শ্যাডোর জন্য, তখন কিন্তু আমি যেমন সিস্টো এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে পারি, আবার ইনফাক্টও বলতে পারি। তারপরে এটাতে আবার দেখা যাচ্ছে যে আমাদের লিভার, এই যে স্প্লিন, এখানে কিন্তু কিডনি দেখা যাচ্ছে না, আমরা গতটাতে কিডনি দেখেছিলাম, এখানে দুটো লার্জ হিউজ দুটো হাইপোডেন্স কালেকশন দেখা যাচ্ছে। সো আমরা দেখি কি, কম্পিউটার tomography স্ক্যান শোয়িং মাল্টিলোকুলেটেড অ্যাবসেস ইন দা এনলার্জ স্প্লিন। এটা পারকিউটিনাস ড্রেনেজ করা হয়েছে। এই পেশেন্টটা যিনি এই ছবিটা পাঠিয়েছেন কেস রিপোর্ট হিসেবে, উনি হয়তো এই ক্লিনিক্যাল সিনারিওটা এবং ম্যানেজমেন্টটা দিয়েছিলেন, সেজন্য এটা বেলিয়ান লাভসে তুলে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু আমরা যেহেতু আলাদাভাবে ছোট 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 করে নাই, সো আমরা, এবং এই ধরনের একটা পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করবে, তখন অবশ্যই পেশেন্টের হাই ফিভার থাকবে, টেম্পারেচার থাকবে, টেন্ডারনেস থাকবে। আমরা যখন সিবিসি করব তখন নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে। তখন যখন আমি সিটি স্ক্যান করব, তার আগে আমি আল্ট্রাসোনোগ্রাফি করব, আল্ট্রাসোনোগ্রাফির পর যখন আমি সিটি স্ক্যান করব, তখন আমি বুঝতে পারবো যে আসলে এটাতে যে কালেকশনটা আছে সেটা হলো পাস কালেকশন। ওকে, এটা শুধুমাত্র সিঙ্গেল একটা সিটি স্ক্যান দিয়ে যখন আমাকে বলা হবে যে এটা কি, তখন কিন্তু আমি শুধুমাত্র অ্যাবসেস বলবো না, আমি এটাকে যেমন সিস্ট বলবো, আমি এটাকে যেমন ইনফাক্টও বলতে পারি, আমি এটাকে তারপরে অ্যাবসেসও বলতে পারি। সো আমার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, এটা আমরা মনে রাখবো। দেন আসি আমরা দুটা টার্ম, হাইপার স্প্লেনোমেগালি এন্ড হাইপার স্প্লেনোমেগালি এন্ড হাইপার স্প্লিনিজম। স্প্লেনোমেগালি এন্ড হাইপার স্প্লিনিজম, একটা হলো আমরা যদি আলাদাভাবে বলতে চাই, তাহলে একটা হলো অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন, একটা হলো ফিজিওলজিক্যাল ডেসক্রিপশন। ওকে, স্প্লেনোমেগালি মানে যেখানে আমাদের স্প্লিনটা এনলার্জ হয়ে যাচ্ছে, spleen has to be enlarged before it is palpable। এটা হলো পালপেশনের জন্য 2 থেকে 3 টাইম। স্প্লেনোমেগালি হলো যেখানে আমাদের স্প্লিনটা এনলার্জ হয়ে গেছে, আর হাইপারস্প্লিনিজম হলো এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই স্প্লেনিক এনলার্জমেন্ট, এনি কম্বিনেশন অফ এনিমিয়া, লিউকোপেনিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া। এই তিনটার যে কোনো একটা কম্বিনেশন উইথ স্প্লিনিক এনলার্জমেন্ট, হাইপার স্প্লিনিজম, অর্থাৎ স্প্লিনের ফাংশনটা বেড়ে গিয়েছে, স্প্লিনের নরমাল যে যতটুকু ফাংশন আছে তার চেয়ে বেশি ফাংশনটা বেড়ে গিয়েছে। সো সেটা হাইপার স্প্লিনিজম এবং স্প্লিনোমেগালি, এই দুটো টার্ম আমরা মনে রাখার চেষ্টা করব।
এখন আসি আমরা স্প্লিনিক এনলার্জমেন্টের আমাদের কারণ কি, স্প্লিন এনলার্জ হওয়ার আমাদের কারণ কি। এখানে বেলিয়ান লাভসের টেবিল 66.6 এ আমাদের স্প্লিন এনলার্জমেন্টের কারণগুলো বলা আছে। আমরা এখান থেকে এটা পড়ার চেষ্টা করব। স্প্লিনিক এনলার্জমেন্টের মধ্যে আমরা দেখছি কি কি আছে। প্রথমে ব্রড হেডলাইনে যদি দেখি আমরা ইনফেক্টিভ ব্লাড ডিজিজ, মেটাবলিক ডিজিজ, সার্কুলেটরি ডিজিজ, কোলাজেন ডিজিজ, নন প্যারাসাইটিক ডিজিজ এবং নিউপ্লাস্টিক, এই সকল কারণে স্প্লিন এনলার্জ হতে পারে। তারপরে এগুলো আবার কিছু সাবডিভিশন আছে। তার মধ্যে ইনফেক্টিভের মধ্যে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, স্পাইরোকিটাল ইনফেকশন হতে পারে, ভাইরাল হতে পারে, প্রোটোজোয়াল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে। ব্লাড ডিজিজের মধ্যে আবার অ্যাকুইট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, সো আবার ব্যাকটেরিয়াল মধ্যে যেমন টাইফয়েড, তারপরে টিউবারকুলোসিস, দেন হলো স্পাইরোকিটালের মধ্যে সিফিলিস হতে পারে, ভাইরালের মধ্যে এইচআইভি হতে পারে, প্রোটোজোয়ার মধ্যে ম্যালেরিয়া হতে পারে, কালাজ্বর হতে পারে, দেন হাইড্রাটিস সিস্ট হতে পারে। সো আমরা এখান থেকে এই চার্টটা পড়ার চেষ্টা করব যতটুকু সম্ভব, কজেস অফ স্প্লিনিক এনলার্জমেন্ট, এবং নিচে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে যে কোন ক্ষেত্রে সার্জারি করলে আমরা সাধারণত পেশেন্ট বেনিফিটেড হবে। আমরা এখান থেকে এই লিস্টটা থেকে পড়ে নিব। তারপরে একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে, সেটা হলো আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এই ডিজিজটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখান থেকে এটা পড়বো। এটা সাধারণত যে জন্য আমরা পড়বো, এটা আইটিপিতে সাধারণত আমরা একটা ক্ষেত্রে যখন মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে তখন আমরা স্প্লিনেক্টমি করে থাকি, এবং এই ক্ষেত্রে সাধারণত স্প্লিনটা এনলার্জ হয় না, স্প্লিনটা অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় নর্মাল সাইজের পাওয়া যায়। সো আমি এই অংশটা ডিটেলসে যাব না, যতটুকু আছে এটা যেহেতু মেডিকেল ডিজিজ আমরা মেডিকেলি ম্যাক্সিমাম পড়ে থাকি, আপনারা যতটুকু সম্ভব এখান থেকে যদি রিডিং পড়েন, রিডিং পড়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর আমি যদি দেখি এখানে কি হবে, লো প্ল্যাটেলেট কাউন্ট, অর্থাৎ প্ল্যাটেলেট কাউন্টটা কমে যাবে। কেন? একটা অ্যান্টিবডি টু স্পেসিফিক প্ল্যাটেলেট মেমব্রেন গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্ল্যাটেলেটের একটা মেমব্রেন গ্লাইকোপ্রোটিনের বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যান্টিবডি ডেভেলপ করবে। অ্যান্টিবডি ডেভেলপ করার পরে কি হবে, যে পেশেন্ট নিজে নিজে তার প্ল্যাটেলেটকে ধ্বংস করে দেবে। আর এটার কজ যেহেতু আমরা জানতে পারছি না, আমরা যেহেতু এখন আইডেন্টিফাই করতে পারি নাই ডেফিনিটিভ কজ কি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক। আর থ্রম্বোসাইটোপেনিক, থ্রম্বোসাইটো বলতে আমরা বুঝছি আসলে আমাদের প্ল্যাটেলেট, আর প্যানিক মানে হলো কমে যাওয়া, কমে যাওয়া। আর এটা যেহেতু পারপুরা হিসাবে পেশেন্ট প্রেজেন্ট করে, সো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। অর্থাৎ আমরা কজ জানি না, কি হচ্ছে, আমাদের প্ল্যাটেলেট কাউন্ট কমে যাচ্ছে এবং পেশেন্টের অনেক সময় পারপুরা ডেভেলপ করছে। এটার আবার দু ধরনের ক্লিনিক্যাল টাইপ আছে, একটা হলো অ্যাকুট, একটা হলো চিলড্রেনদের জন্য একরকম, আর একটা হলো অ্যাডাল্টদের জন্য একরকম। চিলড্রেনদের ক্ষেত্রে অনেক সময় অ্যাকুট হিসাবে প্রেজেন্ট করে, আর অ্যাডাল্টদের জন্য ক্রনিক হিসাবে প্রেজেন্ট করে। দেন দেখি আমরা ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সাধারণত এই যে পারপুরিক প্যাসেজ পাওয়া যায়, অর্থাৎ ইকাইমোসিস পাওয়া যায়, ঠিক আছে। আর তারপরে পেশেন্টের একটা এজ দেয়া আছে, নরমালি মোস্ট কমনলি এফেক্ট করে ফিমেলকে 15 to 50 ইয়ার্স অফ এজে এফেক্ট করে। দেন হলো বিভিন্ন হেমোরেজ হতে পারে, অর্থাৎ ম্যানোরেজিয়া হতে পারে, হেমোরেজ ফ্রম দা ইউরিনারি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অথবা অথবা সিভিডি অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। তো এই সকল জিনিস নিয়ে পেশেন্ট সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। আর অথবা ট্রমার পরে দেখা যাচ্ছে যে আমাদের প্যাট্রিসিয়াল হ্যামোরেজ অর্থাৎ স্পট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইনভেস্টিগেশন করলে আমরা অবশ্যই পাবো আমাদের প্ল্যাটেলেট কাউন্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। প্ল্যাটেলেট কাউন্ট 60,000 এর নিচে নেমে যাচ্ছে। ট্রিটমেন্ট কি বলা হচ্ছে, যে প্রথমে যে ট্রিটমেন্টটা সেটা হলো আমরা স্টেরয়েড ইউজ করব। স্টেরয়েড যখন ফেল করবে তখন আমরা স্প্লিনেক্টমি করব। স্প্লিনেক্টমি কখন করব, এখানে যেটা বলা আছে টু রিলাপস, অর্থাৎ দুবার স্টেরয়েড থেরাপি দেওয়ার পরেও যখন ফেল করবে তখন আমরা এই পেশেন্টের স্প্লিনেক্টমি করার জন্য আমরা প্ল্যান করব। তারপরে হলো কিছু হেমোলাইটিক ডিজিজে আমাদের স্প্লিনেক্টমি করা হয়। হ্যাঁ, যেমন 4 ধরনের হেমোলাইটিক ডিজিজে আমাদের স্প্লিনেক্টমি করা হয়। এই 4টার নাম আমরা মুখস্থ করব। আর এগুলো আমরা সাধারণত আমাদের ফিজিওলজি বইতে অথবা প্যাথোলজি বই থেকে পড়ে নেব, কারণ এগুলো ওখানে অনেক ভালোভাবে দেয়া আছে। হ্যাঁ, তবে এই 4টা ডিজিজের নাম আমরা মনে রাখবো, যে যে হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমাদের স্প্লিনেক্টমি করা হয়। একটা হলো হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, দেন হলো অ্যাকোয়ার্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া,
দেন হলো থ্যালাসেমিয়া, দেন হলো আমাদের সিকেল সেল ডিজিজ। সো এই 4টা ডিজিজ সম্পর্কে এখানে অল্প অল্প করে লেখা আছে। আমরা মেইনলি মনে রাখবো যে এই 4 ধরনের হেমোলাইটিক ডিজিজে আমাদের স্প্লিনেক্টমির ইন্ডিকেশন আছে। কি কি? হেরিডিটারি স্পেরোসাইটোসিস, অ্যাকোয়ার্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এবং দেন হলো সিকেল সেল ডিজিজ। ওকে, দেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো স্প্লিনেক্টমি। অর্থাৎ স্প্লিনেক্টমি প্রথমেই দেওয়া আছে স্প্লিনেক্টমির ইন্ডিকেশনটা আমরা দেখবো এখানে চার্টে সুন্দর করে লেখা আছে, সেই জিনিসটা এখানে একটু অন্যভাবে লেখা। আমরা দেখি ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি, এটা হলো আমাদের আছে সামারি বক্স 66.2 তে। একটা হলো যে আমাদের ট্রমা কি অ্যাক্সিডেন্টাল হতে পারে, অপারেটিভ ট্রমা হতে পারে, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমি যখন ATLS পড়াচ্ছিলাম তখন কিন্তু আমরা পেয়েছি যে স্প্লিনিক ইনজুরি ATLS এ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং সেক্ষেত্রেও আমরা এই যে কমপ্লিকেশন, তখন আমরা যখন ATLS চ্যাপ্টার পড়ছিলাম তখন আমরা এটার এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এবং ইমিউনাইজেশন সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে পড়েছি। হ্যাঁ, সো ট্রমা 2 ধরনের হতে পারে। একটা হলো অ্যাক্সিডেন্টাল ট্রমা, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা হলো অপারেশন, অর্থাৎ ডিউরিং পার অপারেটিভলি উই ক্যান ড্যামেজ দা স্প্লিন। সো দুভাবে বলা হয়েছে। তারপর অঙ্কোলজিক্যাল হলো যে এখানে বলা হচ্ছে এন ব্লক রিসেকশন। আমরা এই শব্দটা পেয়ে থাকি সাধারণত যখন আমরা ক্যান্সারের সার্জারি করতে, এন ব্লক মানে সবকিছু একসঙ্গে। সো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অঙ্কোলজিক্যাল ক্ষেত্রে আমাদের, অর্থাৎ ক্যান্সার ডিজিজের ক্ষেত্রে, যেমন স্টোমাকের ক্যান্সারের সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা স্প্লিন একসঙ্গে রিমুভ করছি। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ডায়াগনোসিস জন্য স্প্লিনে কোনো একটা ডিজিজ পাওয়া গিয়েছে সেক্ষেত্রে। আর হেমোলাইটিক তো আমরা পড়েছি 4টা, তারপরে পোর্টাল হাইপারটেনশন, এই সকল ক্ষেত্রে ইন্ডিকেশন অফ স্প্লিন। আরো কিছু যদি এখানে যোগ, যেমন হেমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে এখানে কম আছে, হ্যাঁ, অথবা আমরা যখন এই চার্টটা পড়বো তখন এখান থেকে এই ডিজিজ গুলো আমরা ওখানে যোগ করে দিব, যে যে কোথায় কোথায় আমাদের স্প্লিনের জন্য, স্প্লিন ডিজিজের জন্য আমাদের স্প্লিনেক্টমি করার ইন্ডিকেশন আছে। ওকে, তারপরে আমি আলোচনা করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, অর্থাৎ স্প্লিনেক্টমি করার পরে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং এই কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব। দুটাই, এই পোস্ট স্প্লিনেক্টমি পেশেন্টের জন্য আমরা কি কি অ্যাডভাইস দিব, সে কি কি ধরনের মেজারমেন্ট নিব সেই জিনিসটা, এবং এই কমপ্লিকেশন কি। একটা হলো যে যে কোনো কমপ্লিকেশন যদি আমরা বলি সার্জারির কমপ্লিকেশন, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। মানে বিফোর দ্য সার্জারি, ডিউরিং দ্য সার্জারি এন্ড আফটার দ্য সার্জারি। ওকে, সো আমরা বিফোর দ্য সার্জারি কি অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন, স্যার হয়তো আমাকে জিজ্ঞাসা করবে স্কিমিনের কমপ্লিকেশন, আমি এখান থেকে একটার পর একটা এভাবে শুরু করে দিব না। আমি যতটা সম্ভব যে কোনো কিছু বলার সময় অথবা লেখার সময় একটু গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করব। সো অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন সব ধরনের সার্জারিতে মোটামুটি একই রকম। আমি এটা হেডলাইনটা লিখে হয়তো একটা বা দুটা লিখলাম, অথবা হেডলাইনটা বলে একটা বা দুটা বললাম। দেন আমি আসবো অপারেশন রিলেটেড কমপ্লিকেশন, দেন পোস্ট অপারেটিভ রিলেটেড কমপ্লিকেশন। এখানে স্প্লিনেক্টমির পরে যে কমপ্লিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে তার ম্যাক্সিমামই আসলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। ওকে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। তো আমরা প্রথমে দেখি ইমিডিয়েট কমপ্লিকেশন স্পেসিফিক টু স্প্লিনেক্টমি ইনক্রিজ হেমোরেজ, অর্থাৎ পার অপারেটিভ হেমোরেজ হতে পারে, অথবা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে কি জন্য হতে পারে, যে স্লিপ লাইগেচার, অর্থাৎ আমরা যে ভেসেল গুলো লাইগেট করে এসেছিলাম সেগুলো স্লিপ হয়ে তারপরে কি হতে পারে, আমাদের এই ড্যামেজটা হতে পারে। তারপরে যেটা হতে পারে সেটা হলো যে আমাদের লেফট বেজাল লাং অ্যাটেলেকটিসিস অথবা প্লুরাল এফিউশন হতে পারে। দেন হেমাটেমেসিস হতে পারে, কারণ আমরা অনেক সময় স্প্লিন সার্জারির পরে আমাদের স্টোমাকে ইনজুরি হতে পারে, সেখান থেকে হতে পারে। তারপরে হতে পারে গ্যাস্ট্রিক ডাইলেটেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। গ্যাস্ট্রিক ডাইলেটেশন অনেক সময় স্প্লিন অপারেশনের পরে স্টোমাকটা হিউজলি ডাইলেটেড হয়ে যায় একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হিসাবে। সো আমরা এখানে কি কি কমপ্লিকেশন পেলাম, সেটা হলো হেমোরেজ পেলাম, তারপরে হলো হেমাটেমেসিস পেলাম, তারপরে গ্যাস্ট্রিক ডাইলেটেশন পেলাম, তারপরে প্লুরাল এফিউশন পেলাম, তারপরে লেফট বেজাল অ্যাটেলেকটিসিস পেলাম,
তারপরে হলো অন্যান্য অ্যাডজেসেন্ট অর্গানগুলো ইনজুরি হতে পারে, যেমন স্টোমাক ইনজুরি হতে পারে, প্যানক্রিয়াস ইনজুরি হতে পারে। তারপরে এই ইনজুরি হওয়ার পর দেখা গেল ফিস্টুলা হয়ে যেতে পারে, অর্থাৎ স্টোমাকের সঙ্গে দেখা গেল ওই অংশের একটা কমিউনিকেশন এস্টাবলিশড হয়ে গেল। সো এই কমপ্লিকেশন গুলো আমাদের ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে অন্যান্য সার্জারির ক্ষেত্রে যেরকম হয় এই ক্ষেত্রেও হতে পারে, যেহেতু এটার আশেপাশে স্টোমাক থাকে অথবা কি কোলোনিক ফ্লেকচার থাকে। সো এই অর্গানগুলো এবং প্যানক্রিয়াস থাকে। সো এই অর্গান রিলেটেড ইনজুরিগুলোর কথাই এখানে বলা হয়েছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে একটা হলো থ্রম্বোসাইটোসিস হতে পারে, অর্থাৎ স্প্লিনেক্টমি করার পরে প্ল্যাটেলেট কাউন্ট অনেক বেড়ে যেতে পারে, প্ল্যাটেলেট কাউন্ট অনেক বেড়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে প্ল্যাটেলেট কাউন্ট যখন 1 লক্ষ পার ml, আমরা যতগুলো পড়েছি 150 to 450 থাউজেন্ড প্ল্যাটেলেটের নর্মাল কাউন্ট, সেটা ছিল আমাদের লিটারে, এবং এখানে এটা বলা হয়েছে ml-এ। সো আমার হঠাৎ করে দেখলে আমাদের হয়তো মনে হতে পারে যে এটা ভুল, আসলে এটা ml-এ বলা হয়েছে। সো কি হতে পারে, পোস্ট অপারেটিভ ক্ষেত্রে স্প্লিনেক্টমির পরে পেশেন্টের থ্রম্বোসাইটোসিস হতে পারে, অর্থাৎ প্ল্যাটেলেট কাউন্ট অনেক বেড়ে যেতে পারে। সো আমরা প্ল্যাটেলেট ড্রাগ, অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগকে অ্যাসপিরিন, সো সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিন আমরা ইউজ করব। ওকে, তারপরে যেটা গুরুত্বপূর্ণ স্প্লিন সার্জারির পরে সেটা হলো পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া। পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া, হ্যাঁ, স্প্লিন সার্জারির পরে সেপ্টিসেমিয়া হতে পারে, এটা হলো পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া। এখানে কি কি অর্গানিজম দিয়ে হতে পারে, এটা হলো স্টেফাইলোককাস নিউমোনি, ইশিরিয়া মেনিনজাইটিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এন্ড ইশকিরিশিয়া কোলাই। সো আমরা এই ব্যাকটেরিয়াগুলোর নাম সহ মনে রাখবো যে সেপ্টিসেমিয়া স্প্লিন সার্জারি করার পরে সাধারণত কোন কোন অর্গানিজম দিয়ে আমাদের সেপ্টিসেমিয়া হতে পারে, এটাকে বলা হচ্ছে পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া। এক্ষেত্রে কি হতে পারে, যেমন নিউমোনিয়া, মেনিনজাইটিস, যে অর্গানিজম দিয়ে যে ডিজিজ প্রডিউস হয় সেটা আমাদের এই ধরনের ক্ষেত্রে হতে পারে। তারপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো অপসি, OPSI, অপরচুনিস্ট পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন, অর্থাৎ যে ধরনের, এটা হলো একটা ফ্লু লাইক ডিজিজ, যেখানে হলো যে যেই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া গুলো দিয়ে, সাধারণত যে ব্যাকটেরিয়া গুলো দিয়ে সাধারণত আমাদের ইনফেকশন হয় না, সেই ধরনের একটা ইনফেকশন হয়ে পেশেন্টের শক ডেভেলপ করে এবং খুব তাড়াতাড়ি পেশেন্ট খারাপ হয়ে যায়, এই ধরনের একটা কন্ডিশন, সেটা হলো অপরচুনিস্ট পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন, অপসি। এটা কিন্তু সেপ্টিসেমিয়া থেকে সেপারেট। সো আমরা এইটা আমাদের মনে রাখতে হবে যে স্প্লেনেক্টমি অপারেশনের পরে আমাদের অপসি, অর্থাৎ অপরচুনিস্ট পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন হতে পারে। এখন এই ধরনের কন্ডিশন গুলো থেকে আমাদের পেশেন্টকে রক্ষা করার জন্য আমরা কি করব, সেটাও এই অংশে আলোচনা করা হয়েছে। যে এই ধরনের পেশেন্ট গুলোর জন্য, অর্থাৎ সেপ্টিসেমিয়া অথবা এই অপরচুনিস্টিক ইনফেকশন অপসি, এই দুই ধরনের কন্ডিশন থেকে পেশেন্টকে ব্যবহার করার জন্য সেভ করার জন্য আমরা কি করব, সেটা হলো আমরা ইমিউনাইজেশন করব এবং অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস করব, পেশেন্টকে এডুকেশন করব এবং প্রম্পট ট্রিটমেন্ট দিব অফ দ্য ইনফেকশন। অর্থাৎ এটা আমরা একসঙ্গে স্টেপ ওয়াইজ যদি লিখে রাখি, এটা থেকে বাঁচার জন্য আমরা কি করব, এটা হলো পেশেন্টকে আমরা ইমিউনাইজেশন করব, এটা প্রি অপারেটিভ হতে পারে, পোস্ট অপারেটিভ হতে পারে। সো দুটো নিয়ে আমি আলোচনা করব। দেন হলো আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস ব্যবহার করব, এবং যেহেতু পেশেন্ট সবসময় আমাদের হসপিটালে অ্যাডমিশন থাকে, কিন্তু পেশেন্ট বাসায় চলে যাবে, সো পেশেন্টকে এই ডিজিজ সম্পর্কে আমরা এডুকেশন করব। একই রকম আমরা পাই যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্ট যত এডুকেটেড হবে, আমাদের ট্রিটমেন্ট করতে কিন্তু আসলে তত ভালো হওয়ার কথা, আমাদের তত কনফিডেন্ট হওয়ার কথা, আমাদের তত কমপ্লিকেশন কম হওয়ার কথা। আমরা কখনোই এটা ভাববো না যে আমাদের পেশেন্ট যত কম জানবে তত বুঝি আমার জন্য সেফ। নো, পেশেন্ট যত ভালো জানবে, পেশেন্ট যদি কমপ্লিকেশন সম্পর্কে জানে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই সার্জারি করে এই কমপ্লিকেশন হতে পারে, এবং পেশেন্ট ওটা জেনেই আমাকে কিন্তু তার কনসেন্ট দিবে, তারপরে আমি সার্জারি করব। সো পেশেন্ট এডুকেশন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি কখনো ইনফেকশন হয়, তখন আমরা যত দ্রুত সম্ভব তার চিকিৎসা করার ব্যবস্থা করব। সো এটা হলো আমাদের মূল গাইডলাইন। 4টা গাইডলাইন কি, একটা হলো ইমিউনাইজেশন করব, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস ব্যবহার করব, পেশেন্টকে এডুকেট করব, এবং আমরা প্রম্পট ট্রিটমেন্ট করব। এখন আসি আমাদের প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক কি ব্যবহার করব। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, দেখেন আমরা বেশ কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। একটা হলো পেনিসিলিনের কথা বলা আছে,
ইরেথ্রোমাইসিনের কথা বলা আছে, অ্যামোক্সিসিলিনের কথা বলা আছে, কোঅ্যামোক্সিক্ল্যাবের কথা বলা আছে। আর ট্রিটমেন্টের জন্য কি অ্যান্টিবায়োটিক, ট্রিটমেন্টের জন্য সাধারণত সেফট্রিয়াক্সন অর্থাৎ সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কথা বলা আছে। তারপরে কথা হলো যে আমরা এই প্রোফাইলেক্সিস কত বছর পর্যন্ত ইউজ করব। সেখানে দেখেন কি বলা আছে, যদি বিফোর দ্য এজ অফ 5 অর্থাৎ 5 বছরের আগে যদি স্প্লিনেক্টমি হয়, তখন আমরা আপ টু দা 10 বছর বয়স পর্যন্ত আমরা স্প্লিনেক্টমি ব্যবহার করব, মানে সরি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। ইট ইজ থট দ্যাট চিলড্রেন হু হ্যাভ আন্ডারগন স্প্লিনেক্টমি বিফোর the age of 5 years should be treated with daily dose of penicillin until the age of 10. অর্থাৎ 5 বছর বয়সের আগে যদি আমাদের স্প্লিনেক্টমি হয় তাহলে আমরা পেনিসিলিন ব্যবহার করব 10 বছর পর্যন্ত। যদি 5 বছরের পরে হয় তখন আমরা এটা কন্টিনিউ করব আপ টু দা 16 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 16 বছর পর্যন্ত। ওকে, সো আমরা এই জিনিসটা আমরা মনে রাখবো। আর দেখা যাচ্ছে যে প্রথম 2-3 বছরে আসলে ইনফেকশন গুলো সবচেয়ে বেশি হয়, সো এই সময়ে অবশ্যই আমরা এটা কোনোভাবে মিস করব না। সো আমরা কি পড়লাম হলো যে স্প্লিনেক্টমির পেশেন্টের যে কমপ্লিকেশন হবে, সেই কমপ্লিকেশন গুলো ম্যানেজ করার জন্য আমাদের কি করতে হবে, ইমিউনাইজেশন করতে হবে, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিতে হবে, পেশেন্টকে এডুকেট করতে হবে এবং প্রম্পট ট্রিটমেন্ট করতে হবে ইনফেকশনে। সো এটা আমরা একটা একটা পড়ছি। সো তার মধ্যে ইমিউনাইজেশনটা আমরা এখনো পড়ি নাই। আমরা প্রথমেই যেটা পেয়েছি বেলিয়ান ল্যাবসে সেটা হলো অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস আমরা কাদের ইউজ করব, যদি 5 বছর আগে কারো সার্জারি হয় তাহলে তার 10 বছর পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক দিব পেনিসিলিন ডেইলি। যদি 5 বছরের পরে কারো সার্জারি হয় তাহলে আমরা 16 বছর পর্যন্ত দিব। অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা পেনিসিলিন ইউজ যেমন করতে পারি, তেমন ইরেথ্রোমাইসিন ইউজ করতে পারি, অ্যামোক্সিসিলিন ইউজ করতে পারি, অথবা কোঅ্যামোক্সিক্ল্যাব ইউজ করতে পারি। তারপরে আসি আমরা ভ্যাকসিনেশন, অর্থাৎ সেকেন্ড যে আমরা প্রথমে যে পয়েন্টটা ছিল ইমিউনাইজেশন, সেটা আমরা দেখছি আমাদের এখানে পরে আসে ভ্যাকসিনেশন। সো ভ্যাকসিনেশন আমরা কি করব, ভ্যাকসিনেটেড এগেইনস্ট একটা হলো নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস এন্ড দেন হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই তিনটা, এবং আরো একটা ভ্যাকসিন আছে, আরেকটা হলো আমাদের কোথায় ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন। ওকে, সো আমরা ভ্যাকসিনেশন কি ভ্যাকসিনেশন করব, ইমিউনাইজেশন করব পেশেন্টকে আমরা নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং ইয়ারলি যে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর, এই চারটা আমরা ভ্যাকসিনেশন করব, এটা যেই ফরম্যাটে থাকে। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হলো ইজ দেয়ার ইজ সেকেন্ডারি সাচ ভ্যাকসিনেশন শুড বি অ্যাডমিনিস্টার্ড, ভ্যাকসিন আমরা কখন দিব, ওকে, সেটা আমরা দেখি ভ্যাকসিন কখন দিব, অ্যাটলিস্ট 2 উইকস বিফোর দ্য ইলেকটিভ সার্জারি, অর্থাৎ ইলেকটিভ সার্জারির 2 সপ্তাহ আগে আমরা ভ্যাকসিনেশন করব। আমরা ভ্যাকসিনেশন করে 2 সপ্তাহ পরে ইলেকটিভ সার্জারি করব। আর যদি ট্রমা পেশেন্টের জন্য আমাদেরকে ইমার্জেন্সি স্প্লেনেক্টমি করা হয় তখন কি করব, তখন দেখেন এখানে যেটা বলা আছে, পেশেন্ট ভালো হওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, অথবা পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জ করার সময়। এটা যেমন ট্রমা চ্যাপ্টারে আমরা যদি পড়ি তখন আমি এই জিনিসটা এখান থেকে পড়ছিলাম আমরা, যে আমরা ভ্যাকসিনেশন কখন করব, কাদের করব। ওকে, তাহলে আমরা যে স্প্লিন কি পড়লাম, আমরা এখানে যে স্প্লিনেক্টমি পেশেন্টের আমরা ভ্যাকসিনেশন করব। স্প্লিনেক্টমি পেশেন্টের 2 ধরনের হতে পারে, একটা হলো ইলেকটিভ সার্জারি আর একটা হলো ইমার্জেন্সি সার্জারি। ইলেকটিভ সার্জারি হলে তার ভ্যাকসিনেশন করব আমাদের সার্জারির 2 সপ্তাহ আগে। আর যদি ইমার্জেন্সি হয়, আমরা স্প্লিন তো পেশেন্টের অলরেডি স্প্লিনেক্টমি করে ফেলেছি, সেক্ষেত্রে পেশেন্ট ভালো হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব, এবং যদি সম্ভব হয় পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন রেখে আমরা ভ্যাকসিনেশন করে দেন আমরা পেশেন্টকে ডিসচার্জ দেব। এবং কি ভ্যাকসিনেশন করব আমরা, নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আমরা করব। তারপর দেখেন স্প্লিনিক পেশেন্ট, অর্থাৎ যে পেশেন্টের আমরা স্প্লিন রিমুভ করেছি সেই পেশেন্ট কি করবে, সবসময় একটা মেডিকেল অ্যালার্ট কার্ড এবং ভ্যাকসিনেশন কার্ড ক্যারি করবে। ওকে, যার যে পেশেন্টের স্প্লিন অপারেশন করা হয়েছে সে সবসময় একটা মেডিকেল অ্যালার্ট কার্ড আপ টু ডেট এবং ভ্যাকসিনেশন কার্ড সে সবসময় ক্যারি করবে তার সঙ্গে। আমরা যেমন আইডি কার্ড ক্যারি করি সে এরকম তার কার্ড ভ্যাকসিনেশন করবে, এবং সেখানের মধ্যে স্পেসিফিক তার যে অ্যাডভাইস সেগুলো থাকবে, এবং স্পেসিফিক যেটা হলো সে অ্যানিমেল হ্যান্ডেল, প্যাট, ডগ, ক্যাট অথবা অন্যান্য প্যাট হ্যান্ডেলিং এর জন্য সে সাবধান থাকবে এবং এই জিনিসগুলো সে অ্যাভয়েড করবে। সো আমরা দেখছি যে আগে যেটা পড়ছিলাম ঠিক সেই অংশটাই আমরা আবার দেখি,
যে আমরা কি করছিলাম, ইমিউনাইজেশন পড়লাম, প্রোফাইলেক্সিস পড়লাম, পেশেন্ট এডুকেশনের মধ্যে কয়েকটা জিনিস পড়লাম। আর পেশেন্টকে আমরা যখন ডিসচার্জ দিব তখন বলে দিব যে আপনার এনি ধরনের সর্দি কাশি যদি যেমন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু লাইক কোনো সিমটম হয়, ইউ উইল রিপোর্ট দেন এন্ড দেন টু এ ফিজিশিয়ান অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। অর্থাৎ সর্দি কাশি বা ফ্লু লাইক কোনো যদি সমস্যা হয় তখন পেশেন্ট যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবে। এটা হলো সেই একই জিনিস, আবার আমরা বলছি একই অংশটাই এখানে আবার আলোচনা করা হয়েছে। এখানে সামারি বক্স 63.3 তে স্প্লিনেক্টমি সম্পর্কে বলা হয়েছে। সেটা হলো যে ইমিউনাইজেশন সম্পর্কে মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক সম্পর্কে মনে রাখতে হবে। অপরচুনিস্ট পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন ইজ এ রেয়ার ক্লিনিক্যাল কন্ডিশন। যখন আমরা এরকম বলবো এটা অপসি অথবা সেপ্টিসিমিয়া দুটাই আসবে, এবং স্প্লিন কনজারভেশন শুড বি কনসিডার। অর্থাৎ ট্রমার ক্ষেত্রে আমরা আগেও পড়েছি, যত একটা সময় ছিল যে স্প্লিন খুব সহজেই রিমুভ করে ফেলা হতো, এখন আমরা যতটা সম্ভব এটা রাখার চেষ্টা করব। আমার মনে হয় আজকে এই পর্যন্তই। সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আপনারা এই দেখেন কমপ্লিকেশন গুলো একটু গদ্যের আকারে লেখা বেলিন লাভসে, কিন্তু সকল ইনফরমেশন এখানে আছে। আমরা এখান থেকে এখানটা পয়েন্ট আকারে পড়ার চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।